খুব মাস্তান হয়েছিস, কিছু বলে ঝামেলা করিস, সমস্যা কি? তুষির তড়িৎ তার পিছু নিল। মার্কেটে প্রবেশ করতে করতে জবাব দেয়, সরি ভাই, আমার মাথা গরম কইরা দিছিল। ওই বাঙ্গির পোলাও সাবধান করছিলাম। তৎক্ষণাৎ তার দিকে একজোড়া রাগান্বিত ধারালো চোখ নিক্ষেপ হলো। মুহূর্তে বেচারা তুষির চুপসে যায়। হুডিতে হাত ঢুকিয়ে বিড়বিড় করে বলল, সরি ভাই, ভুল হয়ে গেছে। তোরে আমি চুপ থাকতে কইছি না, এত কথা কস কেন? এমনিতে কিন্তু মেজাজ খারাপ করে দিছিস। অত্যন্ত ঝাঁঝালো গলায় কথাটা বলে অর্পণ দোতলায় উঠে যায়। তুষি ভয়ে ভয়ে সামনে এগুলো। আশেপাশে সুন্দরী মেয়েদের দেখে তার প্রাণ জড়িয়ে যায়। মুহূর্তে মন খারাপ সব নিমিষেই পালিয়ে গেল। মুখে ফুটে উঠল মিষ্টি হাসি, কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকল না। অল্প সংখ্যক সিঙ্গেল মেয়ে মার্কেটে থাকলেও তার থেকে 3 গুণ অসভ্য মেয়েগুলো বয়ফ্রেন্ড নিয়ে গলাগলি ধরে হাঁটছে, এটা সেটা দেখছে। তুষিবের গা পিত্তি জ্বলে উঠে সব ন্যাকামো দেখে। মুখ মুচড়ে মনে মনে অভিশাপ দিতেও ভুলল না, এদের চরম মাত্রায় ব্রেকআপ হলে সে সবচেয়ে বেশি খুশি হবে। কেননা এই দেশে কোটি কোটি মেয়ে থাকতে একটি মেয়েও তার হলো না। যদি একবার হয়ে যায়, সে দেখিয়ে দেবে ভালোবাসার ঝাল মিষ্টি টক সবগুলোর ডোজ কত প্রকার ও কি। তুষি ভেঙচি কেটে চারিপাশে কাপড় দেখা শুরু করলো। অবশ্য এই কথা ভুল বলা হলো, সে কাপড় দেখছে কম, সিঙ্গেল মেয়েদের আর চোখে পর্যবেক্ষণ করছে বেশি। শীতের কাপড় খুবই সামান্য চৈতির। শ্রাবণকালী ঢাকার বাইরে বড় বোনের বাসায় গিয়েছে। এর মধ্যে জিনিয়া হঠাৎ আজ দুপুরে চৈতিকে জানালো বিকেলে বের হবে, কিন্তু চৈতির প্রতিদিন দুপুরে ঘুমানোর স্বভাব। পড়াশোনা করে খেয়ে ঘুমিয়ে যাওয়ার ফলে বেমালুম ভুলেই গিয়েছিল সে। ঠিক সন্ধ্যার আগে মনে পড়তে তৎক্ষণাৎ জিনিয়াকে কল করে বেরিয়ে পড়ে। মার্কেটে প্রবেশ করে চৈতি শুধু তার সঙ্গে সঙ্গে কাপড় দেখতে লাগলো। শীতের চাদর কিনে একটা ব্রেসলেট দেখতে দেখতে জিনিয়া বলল, চৈত্রী, আয় এটা কিনি। মেয়েটার কথা তার কান পর্যন্ত পৌঁছালো কিনা সন্দেহ। চৈতির সম্পূর্ণ ধ্যান ধারণা জ্ঞান ছিল একটা কুর্তির উপর। হাতের কাজে সিম্পল ডিজাইন করা লাল হলুদ রঙের কুর্তি। সে আলতো হাতে ছুঁয়ে দেখছে, গভীর মনোযোগ সেখানেই। জিনিয়ার দ্বিতীয় ডাকে তার ঘোর কেটে যায়। চমকানোর স্বরে বলল, কি বললি? জিনিয়া কপাল কুঁচকে তার নিকটে দাঁড়ালো। কুর্তি হাতে নিয়ে জিজ্ঞাসা করে, এটা পছন্দ হয়েছে, কিনবি? চৈতির মুখটা ততক্ষণে চুপসে গেল। সে পার্স ব্যাগ হাতে নিয়ে এলোমেলো দৃষ্টি ফেলে আমতা আমতা করে বলল, পরে কিনবো, তুই জলদি কি কিনবি কিনে নে, সন্ধ্যা হয়ে গেছে, ফিরতে হবে না? জিনিয়ার কুচকে যাওয়া ভ্রু আরো গভীর হলো। চৈতির অস্বস্তি ভরা মুখখানি পলকহীন তাকিয়ে সন্দিহান কণ্ঠে বলল, আমি বুঝতে পেরেছি, তোর হাতে টাকা নেই, আমার কাছে থেকে নে। চৈতি আবারও গায়ে জড়িয়ে এপাশ ওপাশ করে সামনে আয়নায় তাকিয়ে দেখছিল এই ড্রেস, কিন্তু জিনিয়ার কথায় মেকি রাগ দেখিয়ে বলল, চুপ কর তো, এত জরুরি প্রয়োজন হয়নি যে এখনই কিনতে হবে। বলে চৈতি ড্রেস যথাস্থানে রেখে তার হাত ধরে গটগট পায়ে এগিয়ে গেল কসমেটিক্সের দোকানের দিকে। কিন্তু হাঁটার মাঝে একবার পেছনে ঘুরে পলকহীন তাকিয়ে রইল সেই হ্যাঙ্গারে ঝুলে থাকা কুর্তির দিকে। দূর থেকে দৃশ্য পরখ করলে বোঝা যাবে না মেয়েটাকে সে ডাকছে। অর্পণ ব্যস্ত পায়ে হেঁটে যাচ্ছিল 3rd ফ্লোরে, কিন্তু মাঝপথে একটা চিরচেনা কণ্ঠ শুনে আপনা আপনি তার পা থেমে যায়। দূরে দাঁড়িয়ে কথোপকথন করা দুই বান্ধবীর দিকে কৌতূহল চোখে তাকালো। কি নিয়ে এত কথা তাদের? যদিও মেয়েদের ব্যাপার নিয়ে কোনো কালেই তার বিশেষ আগ্রহ নেই, কিন্তু আজ কেন জানি অজান্তেই ওদের নিয়ে আকর্ষণ জাগলো হৃদয়ে। শুনতে ইচ্ছা হলো তাদের ছোট ছোট কথাগুলো। অর্পণ সম্পূর্ণ না শুনলেও জিনিয়ার শেষ কথা শুনেছে, মনে মনে বিভিন্ন ভাবনাও উকি দিয়েছে। তারা অন্যদিকে যাওয়ার পরে সে চট করে সেই স্থানে অবস্থান করলো। আশেপাশে তাকিয়ে কিছু খোঁজার মাঝে চোখ আটকালো চৈতির হাতে থাকা এই কুর্তির দিকে। আনমনে অর্পণও হাত বাড়ি আলতো করে ছুঁয়ে দিল। তৎক্ষণাৎ কানে আসে তুষিবের ব্যাকুল কণ্ঠ, ভাই, আন্টি কল দিছে, কথা কইব? তুষিবের কথায় কুর্তি থেকে ঝটপট হাত সরালো। তড়িৎ গতিতে পিছনে ঘুরে ফোন হাতে নিয়ে অর্পণ কানে তুলে হ্যালো বলতেই পায়েল শেখ আদেশের সুরে বলল, তুমি মার্কেটে অর্পণ? অর্পণ শটান হয়ে দাঁড়ায়, কণ্ঠে একরাশ গম্ভীরতা ঢেলে উত্তর দিল, জি, কিছু বলবে? হ্যাঁ, তৃষ্ণার জন্য মেডিসিন আনতে হবে। আমি হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছি, আসার সময় মনে করে আনিস, আর যেন চিল্লাতে না হয়। অর্পণ কল কেটে দিল। তুষিবকে হোয়াটসঅ্যাপ থেকে সেই ছবি সেন্ড করে কিনতে পাঠালো। অর্পণ নিজের জন্য 3টা টি শার্ট দেখে ট্রায়াল রুমে যায়। আয়নায় আটসাট হয়ে লেগে থাকা নতুন টি শার্টের দিকে তাকিয়ে চোখ মুখ গম্ভীর করলো। দাড়িতে ভরা চোয়ালে কিয়ৎক্ষণ তর্জনী ঘষে অধর বাঁকিয়ে হাসলো। দেখতে আহামরি সুন্দর না লাগলেও খারাপ লাগছে না, কিছুদিন চালিয়ে দেওয়া যাবে। মাথার কোকড়ানো চুলগুলো বাহাতে পেছনে ঠেলে দিতে আবারও তা এলিয়ে পড়ল কপাল জুড়ে। ফোঁস করে নিঃশ্বাস ফেলল সে। ট্রায়াল রুম থেকে 2টি টি শার্ট সিলেক্ট করে বেরিয়ে এলো। এরপর হুডি ট্রাউজার পছন্দ করে বিল পে করার জন্য এলোমেলো পায়ে বেরিয়ে যেতেই হঠাৎ কাঁধের সঙ্গে আঘাত লেগে পড়ে গেল সেই লাল হলুদ কুর্তি।
অর্পণ পরক্ষণেই থেমে গেল, কপাল কিঞ্চিত করে নিচে পড়ে থাকা কাপড়ে তাকিয়ে রইল। হাতের হুডি এবং ট্রাউজার নিয়ে বসে পড়ল সেখানেই। হালকা ঝুঁকে কি মনে হতে কুর্তিটা উঠিয়ে নেয়, চারিপাশে সূক্ষ্ম চোখে পলক ফেলে নিয়ে নিল নিজের সাথে। বিল পে করার সময় হলো মহাঝামেলা। ক্যাশ টাকা আছে মাত্র 4,000, বিল হলো 5,300। অর্পণ চিন্তায় পড়ে গেল। কিছু সময় মস্তিষ্ক খাটাতেই মনে পড়ল কার্ডের কথা। মৃদু হেসে সামনের ব্যক্তিকে বলল, কার্ড দিচ্ছি, আপনি সবগুলো প্যাক করে দিন। এই কুর্তি আলাদা প্যাক করবেন। গদগদ কণ্ঠে বলেই মেয়েটি মিটমিটি হেসে বিল পে করে দেয়। ম্যামের জন্য। মেয়েটি মিটিমিটি হেসে বিল পে করে দেয়। পেমেন্ট করে অর্পণ বেখেয়ালি বশত পকেটে ওয়ালেট রাখছিল। আকস্মিক মেয়েটার কথায় বিস্মিত নয়নে তাকায়, কণ্ঠে রাগ ঢেলে বলল, নো, নেভার। সরি স্যার। অর্পণের মেজাজ খেকিয়ে উঠছে। কুর্তিটা কিনেছে মানে এই নয় এটা বিশেষ কারোর জন্য, ইচ্ছে হয়েছে তাই কিনেছে, ব্যাস, এর বেশি কিছু ভাবেনি এখনো। আদৌ চৈতিকে দিতে পারবে কি না কে জানে, নাকি তার রুমের কাবার্ডে অবহেলিত হয়ে এক কর্নারে পড়ে থাকবে বছরের পর বছর। যদি পড়েই থাকে তবে কোনো একদিন কে হবে এর মালিক? তবে কোনোদিনও মন চাইলে চৈতিও পেতে পারে এই ড্রেস। তার মাখনের মতো গরনে দেহে জামাটি জড়িয়ে তার সামনে দাঁড়িয়ে হাঁটবে, মুখে থাকবে এক চিলতে হাসি। তখন কেমন লাগবে দেখতে? অবশ্যই অসাধারণ লাগবে। মেয়েটার মুখখানি আদুরে, ভীষণ মায়াবী, হেয়ালি। অর্পণের জীবনে কি আসবে প্রিয় একটি মানুষ? এসবের কোনো উত্তরই জানা নেই তার। শুধু মন মর্জি মতো চলতে পারলেই হলো। তার একটাই কথা হচ্ছে, জীবনটা মুগ্ধকর অনুভব করতে শুধু মন যা চায় তাই করতে হয়। এখন খেতে ইচ্ছা করছে, তবে খাও। কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে, দ্রুত ব্যাগ গুছিয়ে নাও, কারণ এই জীবনটা বড্ড ছোট, বড্ড দামি। সময় ফুরিয়ে গেলে সেই সময় আর কখনো আসে না। করব করব বলে জীবনের অর্ধেক শখ, আহ্লাদ এবং কাজ কোনোটাই করা হয় না। সেভাবেই থমকে যায় সবকিছু। আর এসবে অর্পণ নেই। সে চলে নিজের গতিতে, নিজের মর্জিতে। নিজেকে ভালোবেসে খুশি থাকো। আজকালকার দিনের ফেক রিলেশনে সে নেই। তার এই জীবনে কখনো খাঁটি ভালোবাসা আসবে না কিও সন্দেহ। অর্পণ জানেও না তার লাইফে পারফেক্ট কেউ বেপরোয়াভাবে ভালোবাসার জন্য আসবে কিনা। শুধু জানে সিঙ্গেল লাইফই বেস্ট, নেই প্যারা জঞ্জাল। সে হনহনিয়ে বেরিয়ে গেল মার্কেট থেকে। পার্কিং লটে তার বাইকে সব প্যাকেটগুলো ঝুলিয়ে রেখে উঠে বসলো। প্রচন্ড স্পিডে স্টার্ট দিয়ে সেকেন্ডের মাঝে বেরিয়ে গেল রাস্তায়। আনমনে কিছু দূর যেতেই চোখ আটকে যায় খালি রাস্তায় গাল ফুলিয়ে থাকা দুই বান্ধবীর দিকে। তৎক্ষণাৎ কি মনে করে ব্রেক কষলো। পেছনে ঘুরে চারপাশ পর্যবেক্ষণ করে তাদের পানে তাকায়, দেখলো দুজনাই তার দিকে তাকিয়ে আছে, অথচ আশেপাশে লোকজনে ভরপুর। অপূর্ণ ভাইয়া না? উচ্চস্বরে জিনিয়ার আহ্লাদে গদগদ ডাক ভেসে আসলো তার কর্ণে। অর্পণ তীক্ষ্ণ চোখ নিক্ষেপ করলো চৈতির নিকট। মেয়েটা মনে হচ্ছে মহাবিরক্ত, পায়ের জুতা দিয়ে রাস্তায় খটখট শব্দ করছে। অর্পণ ঘুরিয়ে নিল বাইক, তাদের সামনে থামিয়ে বাইকে গায়ে লিয়ে বসে এমন ভান করলো যেন এই মুহূর্তেই দেখা হলো তাদের। থমথমে মুখে বলল, ভোর সন্ধ্যাবেলা তোমরা এখানে কেন? মার্কেটে গিয়েছিলাম একটু, কিন্তু ভাইয়া ঝামেলায় পড়ে গেছি। রিক্সা ভার্সিটির সামনে যেতে রাজিই হচ্ছে না, কি করি? চৈত্রী তো একা। অর্পণ চৈতির নিকট নজর রেখে অলস ভঙ্গিতে হাত দুটি অয়েল ট্যাঙ্কে রেখে ঢোলের মতো বাজিয়ে শব্দ তুলে বলল, চুমকি, তুমি কি সবসময় ভোর সন্ধ্যাবেলা বের হও? দিনের সময় পাও না? যখনই দেখি তখনই হয়তো সন্ধ্যা নয়তো রাতের রাস্তায় দাঁড়িয়ে থাকো। মেয়েদের এত বাইরে ঘোরাঘুরি করতে নেই। চৈতি নিজের নাম শুনে চট করে তাকালো তার পানে। পরক্ষণে চোখে চোখ পড়ল তাদের। অর্পণ বাঁকা হাসলো। মাথায় দুষ্টু বুদ্ধি চাপতে জিনিয়ার অগোচরে শয়তানি করে চোখ টিপ মারল। মেয়েটা হকচকিয়ে উঠে অবাক বিস্মিত নয়নে বড় বড় করে তাকায়। এখানে দাঁড়িয়ে থাকতে লজ্জায় ভেতরে ভেতরে অস্বস্তি লাগছে। অর্পণ গলা খাঁকড়ে দিয়ে একটা রিক্সা ডেকে দিতে জিনিয়া গদগদ হয়ে বলল, এত রাতে চৈত্রীকে একা ছাড়তে আমার চিন্তা হচ্ছে। আমি তো উল্টো রাস্তায় যাব, প্লিজ আপনি একটু ওকে নামিয়ে দিন, আপনার বাইকে যেতেই পারে। চৈতি মাত্রাতিরিক্ত অবাকে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। হতভম্ব হয়ে তাকালো জিনিয়ার দিকে। মেয়েটা কনুই দিয়ে তার কাঁধে গুতা দিয়ে উল্লাসিত কণ্ঠে বলল, কি রে, যাবি না? ভাইয়া ভীষণ ভালো, ওনার সঙ্গে তুই গেলে আমি নিশ্চিন্ত। জিনিয়া চুপ কর, আমি একাই যেতে পারবো, কারোর সাহায্য লাগবে না। অর্পণ এতক্ষণ বাইকে হেলান দিয়ে তাদের পর্যবেক্ষণ করলো, এবার কপাল কুচকালো চৈতির কথায় বলল, আসলেই হেল্প লাগবে না? ওকে, চলে যাচ্ছি। এই রাতে তুই একই রাস্তায় বসে থাক, একটু পর আরও গাড়ি পাবি না। অতিরিক্ত দেমাক তোর, এইসব দিমাগ দেখানো অল্প কিছুক্ষণের মধ্যে টের পাবি। বলেই অর্পণ বাইক স্টার্ট দেয়। তৎক্ষণাৎ জিনিয়া রিক্সা থেকে নেমে তার বাইকের সামনে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে বলল, না ভাইয়া, এইভাবে ওকে একা ফেলে যাবেন না। আমি চলে গেলে আর ওকে কে পৌঁছে দিবে? শ্রাবণটা থাকলে শ্রাবণকে আপনাকে আর জোর করতাম না, কিন্তু ওই শ্রাবণটাও নেই, কি করব আমি?
চৈত্রী এই শহরে নতুন, বিপদ হলে কে দেখবে? প্লিজ ভাইয়া, সাথে নিয়ে যান। চৈতি মনে মনে বিরক্ত জিনিয়ার প্রতি। মেয়েটা অতিরিক্ত করছে। সে জিনিয়ার হাত ধরে দূরে সরাতে চাইল। সবই সূক্ষ্ম নজরে পরখ করে মৃদু হাসলো অর্পণ। চৈতি ফিসফিস করে বলল, ওনাকে আমাদের মাঝে টানছিস কেন? তুই নিশ্চিন্তে যা, আমি একাই হলে পৌঁছতে পারবো, বিশ্বাস রাখ। কিন্তু জিনিয়া এক কথার মানুষ। চৈতির হাত ছুঁড়ে ফেলে বলল, জেদ করিস না, চুপচাপ ভাইয়ার সঙ্গে যা। এখানে একমাত্র ভাইয়াকেই আমরা চিনি, আশেপাশে আর কাউকে চিনিস তুই? হ্যাঁ। তাতে কি, উনিও সুবিধার লোক নয়। বিড়বিড় করে কথাটা বলতেই তেতে উঠে জিনিয়া। কণ্ঠে রাগ ঢেলে বলল, তুই কি বসবি বাইকে? অসম্ভব, ওনার পেছনে বসে এক বাইকে আমি কশ্মিন কালেও যাব না। এর থেকে ভালো সারা রাত মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকা। এবার ফোঁস করে চেতে উঠল অর্পণ। তৎক্ষণাৎ বসা থেকে উঠে গজরাতে গজরাতে শক্ত গলায় বলল, এই চুমকি, বেশি ফটর ফটর করিস না। একদম এসব পছন্দ নয় আমার। তুই কি ভাবলি তোর মতো উটকো ঝামেলাকে আমার বাইকের পেছনে বসাবো? অসম্ভব। তোর শিব ছাড়া আজ পর্যন্ত কেউ বাইকে বসার সাহস দেখায়নি। আমার পেছনে বসতে তো আমার প্রিয় মানুষ এবং বিশেষ কেউ হওয়া লাগবে, বুঝলি? তুই আমার কেউ না। নেহাত যিনি আমার ছোট বোনের মতো। তাছাড়া তোরা দুটি একা মেয়ে এই রাতের বেলা বলে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু তোরা তেরিং বিরিংয়ে আমি হেল্প করবো না, গেলাম। বলেই অর্পণ বাইক স্টার্ট করে চলে গেল। ছেলেটা হাত ছাড়া হতেই জিনিয়া রেগে বোম চিবিয়ে চিবিয়ে চৈতিকে শাসালো। কিন্তু মেয়েটা নির্বিকার ভঙ্গিতে বুকে হাত গুজে থমথমে মুখে দাঁড়িয়ে আছে। ওসব কথায় তার কোনো যায় আসলো না। সে কানেই নিল না। ডান পা নাচে হিসিয়ে বলল, তুই যা না, এত দরদ কিসের ওর জন্য? আস্ত ফাজিল একটা। ওর সঙ্গে আমি যাব? দেখলি না কিভাবে ঠান্ডা মাথায় অপমান করলো গোবর গণেশ। তোর লেট হলে চলে যা, আমি এখানেই অপেক্ষা করব। জিনিয়া রাগে দুঃখে তার পাশেই রইল। সময় গড়ালো কিছুটা। এরপর হঠাৎই একটা রিক্সা আর বাইক এসে থামলো তাদের নিকট। সামনের ব্যক্তির দিকে তাকাতে জিনিয়ার ঠোঁটে হাসি ফুটে উঠল। খুশি হয়ে বলল, আমি এবার যাই। চৈত্রী, আর জেদ করিস না। টাটা দোস্ত। বলেই চৈতির দুগালে চুমু খেয়ে রিক্সায় উঠে চলে গেল। মেয়েটা হতভম্ব। এই সময় কশ্চিনকালেও অর্পণকে আশা করেনি। তার ভাবনাকে এক বালতি জল ঢেলে ছেলেটা ফিরে আসলো। চৈতি দরদরিয়ে ঘামতে শুরু করে। অর্পণ নামলো বাইক থেকে। তর্জনীতে চাবি ঘুরাতে ঘুরাতে চৈতির সম্মুখে গিয়ে মেয়েটার অস্বস্তি মুখের দিকে তাকালো। বলল, যাবি নাকি হাতটা ভেঙে নিয়ে যাব? চুপচাপ রিস্কায় বস, 5 পর্যন্ত গুনবো। তার মধ্যে রিস্কায় না উঠলে পা ভেঙে ঝুলিয়ে দেবো। মাথায় গেছে? সামনের লোকটির মুখ থেকে শান্ত অথচ তেজি গলায় হুমকি ধমকি শুনে কেঁপে উঠল চৈতি। চমকে তাকালো সম্মুখে। অর্পণ চোখ দিয়ে রিক্সার দিকে ইশারা করে শক্ত গলায় বলল। 1 চৈতির অন্তরাত্মা কেঁপে উঠে হালকা ঢোক গিলে বলল, দেখুন। 2 মৃদু চিৎকার করে উঠল অর্পণ। মেয়েটা ভয়ে আতঙ্কে রিক্সার নিকট গেল। উঠার আগে কম্পিত গলায় বলল, আমার কথা শুনুন। অর্পণ এক পা করে এগিয়ে আসলো তার নিকট। গম্ভীর চোখ মুখে খেকিয়ে উঠে বলল। 3 সংখ্যাটি শোনা মাত্রই চৈতি এই ঠান্ডা পরিবেশে দরদর করে ঘামতে শুরু করে। ধরফরিয়ে উঠে রিক্সা মামাকে বলল, মামা চলুন। অর্পণ বাঁকা হাসলো। রিক্সার হুড নামিয়ে চৈতির গা ঘেঁষে ঝুঁকে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, বড্ড অবাধ্য তুই। ভালোই ভালো কথা শুনলে কি হতো? গাত্রামি করিস কেন? আমার থেকেও বড় গাত্রা তুই। এক থাপড়াই সোজা করে ফেলবো। কথা বোঝা গেছে? আজকের পর থেকে ভুলেও কোনোদিন যেন রাতের বাইরে না দেখি। কথা বোঝা গেছে? চৈতি হালকা ঢোক গিলে মস্তক নত করে চিবুকে বুক ঠেকালো। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। অর্পণ অধৈর্য হয়ে সিটে ঘুষি দিয়ে উচ্চস্বরে বলল, বল, কথা বোঝা গেছে? ভীতু চৈতি এবার খুব কষ্ট করে মুখ খুলে। একটু আগে বান্ধবী থাকায় যতটা সাহস ছিল, সে চলে যাওয়ার পর সমস্ত সাহস ফোঁস করে পালিয়ে ভয়াবহ ভয় জেঁকে ধরেছে। এ শহরে কত শত খারাপ লোক। তাদের উদ্দেশ্য এক, এই নিকাশ কালো আধার রাতে যদি কিছু করে বসে কে বাঁচাবে তাকে? সামনের অর্পণ শেখও যদি ভুল কিছু করে তবুও তার কিচ্ছু করার নেই। কিন্তু এই কয়েক মাসের সামনের যুবকটিকে সে দেখেছে, চিনেছে। মানুষটার ভেতর পড়তে না পারলেও বাইরে থেকে যথেষ্ট ভালোই মনে হয়েছে। শুধু একটু ঘাটতেরা বেয়ারা লোক। তাকে আজ বিশ্বাস করা যায়। অর্পণের ব্যাপারে একটু হলেও ভরসা আছে। ছেলেটা বখাটে হলেও মেয়েলি বাজে ব্যাপার নেই। চৈতি ভয়ে নিজেকে গুটিয়ে নিল। ছোট করে বলল, বোঝা গেছে ভাইয়া। অর্পণ অপেক্ষায় ছিল তার উত্তরের। কিন্তু মেয়েটার মুখ থেকে ভাইয়া শুনে চোখ মুখ কুঁচকে গেল। বিরক্তে সিটে শব্দ করে আঘাত করে হনহনিয়ে বাইকে চেপে বসলো। রিক্সা চলতে শুরু করার আগে উচ্চস্বরে বলল, এই শহরে তোমার সেফটি হিসেবে কেউ নেই চুমকি। নিজের সেফটি তুমি নিজেই। ভালো খারাপ বোঝার চেষ্টা করো। সবসময় তেরামি করা বোকামি। এই রাতে তেরামি করে একা একটা মেয়ে ভরা রাস্তায় শীতে কাঁপলে তার ক্ষতি হবে? আমার না তোমার? অবশ্যই তোমার। এই শহরে খারাপ লোকের অভাব নেই, কিন্তু ভালো মানুষের অভাব ঢের বেশি।
একটানে কথাগুলো বলেই থামলো। চৈতি মাথা নিচু করে চুপচাপ ঠায় বসে বসে কথাগুলো শুনলো মন দিয়ে। অর্পণ ফের দীর্ঘশ্বাস ফেলে কোমল গলায় বলতে শুরু করে। আমাকে হয়তো বাজে ভাবো, ভাবাটাও স্বাভাবিক, তবে তবে এই মুহূর্তে 1 ইঞ্চি বিশ্বাস করতে পারো। আমার সঙ্গে চলো, ভুলও কখনো আর একা একা বের হবে না। হলে ফিরে জিনিয়াকে জানাবে এই রিক্সাওয়ালা আমার চেনা। এবার নিশ্চিন্তে যাও, আমি তোমার পিছনে আসছি। বলেই অর্পণ ফুল স্পিডে বাইক চালিয়ে তাদের ওভারটেক করে আগে চলে গেল, কিন্তু পেছনে রেখে গেল একজোড়া বিস্মিত চকিত দৃষ্টি। রিক্সা প্রচন্ড গতিতে চলতে শুরু করলেও অর্পণের এত কথার মাঝে শুধু তার কানে বাজতে থাকলো একটা কথাই, আমি তোমার পিছনে আসছি। এই ছোট্ট কথায় কি ছিল জানা নেই চৈতির, কিন্তু তার বেপরোয়া উদাসীন মন বারবার অপরিচিত নতুন এক আবেগে ভেসে যেতে থাকলো। আচমকাই ঠোঁটে ফুটে উঠে মিষ্টি হাসি। বাইরে ঠান্ডা বাতাসে সমস্ত গা শিওরে উঠলেও আজ হৃদয়ও কেঁপে উঠল। চৈতি চোখ বন্ধ করে রিকশার বাইরে মুখ দেয়। কিছুক্ষণ এভাবে থাকার মাঝে পেছন থেকে আকস্মিক প্রচন্ড স্পিডে বাইকের হর্ন বেজে উঠল। কালো হেলমেট পরা অর্পণ লো স্পিডে রেখে তিরিক্ষি মেজাজে বলল, তোর কি মরার শখ হইছে? বাইরে মাথা দিচ্ছিস কেন? যদি বাস ট্রাক আছে। চৈতি এবার বিরক্ত হলো না, বরং মনে মনে ঠোঁট টিপে হাসলো। হঠাৎ করেই মনে হলো এই মুহূর্তটা স্পেশাল। সকালে সেই তুষিবের কথাগুলো মনে পড়ে মিটিমিটি হাসলো সে। লাজুক হেসে পেছনে ঘুরে ভেঙচি কাটলো। ওড়না চেপে ধরে উচ্চস্বরে বলল, আপনি সঙ্গে থাকলে মনে হয় না বাস ট্রাকের সাহস হবে আমার ওপর দিয়ে যেতে, তো ভয় পাচ্ছি না। অর্পণ রাগান্বিত চোখে তাকালো। সম্পূর্ণ রাস্তায় আর কথা হলো না দুজনার। হলে পৌঁছে দিয়ে চৌতিকে শুধু ছোট করে অর্পণ বলল, সর্বক্ষণ রাস্তাঘাটে সাবধানে চলবি, কোনো প্রবলেম হলে আমাকে জানাবি, মনে থাকবে। চৈতি ব্যস্ত পায়ে হেঁটে যাচ্ছিল। তার কথায় পা থামিয়ে গেট থেকে পিছনে ঘুরে একগাল হেসে উত্তর দিল। থাকবে। বলেই হনহনিয়ে চলে গেল ভেতরে। অর্পণ দুহাত আড়াআড়ি করে বুকে গুজে বাইকে হেলান দিয়ে সেখানেই দাঁড়িয়ে রয়। হলের দ্বিতীয় তলায় তাকাতেই মুহূর্তে চোখাচোখি হলো দুজনার। চৈতি এমনভাবে তাকালো মনে হলো চোখ দিয়ে বুঝাচ্ছে বাসায় যাবেন না। অর্পণ ঘন ঘন মাথা নেড়ে বাইকে উঠে ক্ষুদ্র স্বরে বলল, চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো। অর্পণ একবার কথা দিলে চিরকালও চলে যায় না। সে ফিরে আসবে বারবার। তার মন মর্জি অনুযায়ী চলতে ভালোবাসবে, অন্য কারো আদেশ নয়। আমি ফিরবো খুব শীঘ্রই। আনমনে কথাগুলো বলেই পরক্ষণেই নিজের মনকে প্রশ্ন করে বসলো। কিন্তু কেন ফিরবো? কিসের মায়া টানে, নাকি অন্য কোনো অদৃশ্য শক্তির আকর্ষণে? সেটা কি বিপরীতমুখী আকর্ষণ, নাকি শুধুই দায়িত্ববোধ? অর্পণের বন্ধু মহলে আলোচনা করার ইদানিং যে ভাইরাল টপিক সেটা হচ্ছে ত্রিধা এবং রিয়াদ স্যার। ভার্সিটির ক্লাস চলমান থাকলেও নবীনবরণের দিন থেকে ত্রিধা এক প্রকার নিখোঁজ। মেয়েটা যেন চোখের পলকে হুট করে লাপাত্তা হয়ে গেল। আজকাল রিয়াদ স্যারও বিরস মুখে ক্লাসে আসে। সম্পূর্ণ ক্লাসে কাউকে খুঁজে না পেয়ে লম্বা দীর্ঘশ্বাস ফেলে। গম্ভীর ফ্যাকাশে চেহারায় কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার মাঝে হঠাৎ আনমনা হয়ে যায়। এ বিষয়ে অর্পণ সহ সবাই খেয়াল করেছে। ত্রিধার সঙ্গে যোগাযোগ করারও উপায় রাখেনি মেয়েটা। ফোন অফ করে নিজেকে লুকিয়ে রেখেছে কক্ষে। আকস্মিক বান্ধবীর খামখেয়ালি পনায় পৃথার মন খারাপ যেন বেড়েই যাচ্ছে। সকলের মধ্যে এক প্রকার চাপা গুঞ্জন। কি ঘটেছিল সেদিন? দুজনের মধ্যে কি এমন হয়েছিল যার ফলে মেয়েটা ভার্সিটিতে আসে না? স্যারও উদাস মনে নিজে চাকরি রক্ষার্থে নামমাত্র ভার্সিটিতে আসে, কেননা স্যার ধ্যান মন সবই যে ইদানিং ত্রিধা নামক মেয়েটার কাছে পড়ে থাকে। কতগুলো দিন এক পলক দেখা হয় না। স্যার চোখে তৃষ্ণায় ধুকে ধুকে মরছে। না পারছে কাউকে বলতে, না পারছে ত্রিধার সঙ্গে কথা বলতে। এ কেমন যন্ত্রণা! তার মন যে কোনো কিছুতেই স্বস্তি পাচ্ছে না। সারাক্ষণ হাঁসফাঁস লাগছে। মেয়েটাকে ছাড়া বন্ধু মহলে হইচই আড্ডা কমে গেছে। কেউ ক্লাস করছে, আবার কেউ নিজের মর্জিতে ঘুরে বেড়াচ্ছে। পৃথা বিতৃষ্ণা মন নিয়ে 3 দিন পর ক্লাসে উপস্থিত হলো। আজকাল রিয়াজ স্যারের ক্লাসে মজা লাগে না, বিরক্ত, বোরিং লাগে। স্যার প্রতিদিনের মতো লেকচার দিয়ে ক্লাস কোনো মতে শেষ করলো। পৃথা দরজার বাইরে আসতে স্যার মৃদুস্বরে ডাকলো, পৃথা ফ্রি আছো? পৃথা আনমনে হাঁটছিল। স্যারের কথায় থমকালো সে। সামনে স্যারের উদাস মুখবাণে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেললো। বলল, জি স্যার বলুন। একটু আমার সঙ্গে এসো। পৃথা না দুলিয়ে স্যারের পিছু পিছু বারান্দায় গেল। স্যার হাঁসফাঁস করছে ভেতরে ভেতরে। আজ এমন এক চিপায় পড়েছে যে ছাত্রীর সঙ্গে একান্তেই কথা বলতে হচ্ছে, তাও তার বান্ধবী সম্পর্কে। লজ্জায় এলোমেলো দৃষ্টি ফেলে আমতা আমতা করে বলল, ত্রিধা ঠিক আছে? পৃথার দৃষ্টি শুরু হলো। সে জানতো স্যার এসবই বলবে। মেয়েটা হতাশার শ্বাস ফেলতে স্যার মাথা চুলকে বলল, না মানে কিছুদিন ধরে ক্লাসে আসছে না, অসুস্থ নাকি? স্যার ওর আপডেট পাচ্ছি না, আমি ফোন অফ করে বসে আছে। রিয়াদ স্যার চিন্তিত মুখে প্রশ্ন করলো, বাসা চেনো? পৃথা হাত ঘড়ি দেখে নিল একবার, ব্যস্ত সুরে বলল, জি স্যার যাবো এক সময়, আপডেট জানাবো আপনাকে, ওকে। স্যার চটপট চলে গেল অফিসের দিকে। পৃথা অলস ভঙ্গিতে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো টলতে টলতে। অর্পণ ক্যান্টিনে বসে শিহাবের সঙ্গে আলোচনা করছিল ভার্সিটিতে ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে।
তুষিব তাদের জন্য 3 কাপ চা নিয়ে এলো, সঙ্গে নোনতা বিস্কিট। তাদের কথার মাঝে বিরক্ত মুখে ঢুলতে ঢুলতে পৃথা উপস্থিত হলো। অর্পণের পাশের ফাঁকা চেয়ারে ধপ করে বসলো। টেবিলে দুহাত ভাঁজ করে মাথা রেখে শুয়ে রইল হতাশ মুখে। শিহাব চায়ের কাপে ছোট্ট চুমুক দিয়ে বলল, শুয়ে পড়লি কেন? জামাই মারছে? পৃথার দাঁতে দাঁত চেপে তাকালো। তুষিব দাঁত কপাটি বের করে বলল, কাউয়া কাকু মরে নাই শিয়াব ভাই, কট খেয়ে বিদেশে ঘাপটি মেরে বসে আছে। সেই কষ্টে আমাগো পৃথা আপা শুকাইয়া গেছে। সত্যি কইছে না আপা? বলেই তুষিব গদগদ মুখে পৃথার দিকে চাইলো। অর্পণ এতক্ষণ কুল হয়ে চা খেলো, এবার শব্দ করে হেসে ফেলে। হাসতে হাসতে বলল, তোষিব তুই থাম, এত পাকনামি শিখলি কবে থেকে? বাঁচতে ছেলে মুখে টিপ লাগিয়ে দৌড়ে পালা। পৃথা কিন্তু বোম হচ্ছে, এখন শুধু ফাটার অপেক্ষা। পৃথা রাগে গজরাতে গজরাতে টেবিলে আঘাত করলো। উঠে সত্যি সত্যি তুষিবের দিকে তেড়ে যেতেই ছেলেটা ও মা গো! বলেই দৌড়ে পালায়। পৃথা তার পেছনে পেছনে গিয়ে চেঁচিয়ে ওঠে, অসভ্য, পিঠের ছাল তুলে ফেলবো। কাউয়া কাকু মানে কি? হ্যাঁ, মার খেয়েছিস কখনো? মেরে হাড়গোড় ভেঙে ফেলবো। উবাইদুল কাদের বলতে পারিস না? তার সঙ্গে আমাকে জড়াচ্ছিস? সাহস কত? পৃথার কাণ্ড কলাপে হাসতে হাসতে গড়াগড়ি খেলো দুই বন্ধু। তুষিব পালিয়ে যেতে পৃথা ক্রোধে ফিরে এলো। টেবিলে রাখা ব্যাগ শব্দ করে রেখে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।